ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। করোনায় আরও 23 জনের মৃত্যু, শীতের জন্য প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগে। দুই উপনির্বাচনে নিরুত্তাপ ভোট, নওগাঁয় বিএনপি প্রার্থীর বর্জনের ঘোষণা। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এটি নিউজ দেখছেন। ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লং মার্চে হামলা করেছে দুর্বৃত্তরা। সকালে ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে বিক্ষোভ করার সময় শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। লং মার্চকারীরা জানান, শহীদ মিনার থেকে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় লং মার্চকারীদের মধ্যে হৃদয়, শাহাদাত, অনিক, জাওয়াদ ও পথচারী সহ 10 জন আহত হন। এর আগে শহরের শহীদ মিনারের পাশে দোয়েল চত্বরে সমাবেশ চলাকালে স্থানীয় সাংসদের ছবির উপর লাল রং লাগিয়ে নেতিবাচক বক্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাদের। চৌকাঠ থেকে শুরু করে এরকম অস্ত্রপাতি, দেশীয় অস্ত্রপাতি দিয়ে ছাত্র ছেলে মেয়েদেরকে আঘাত করা হয়েছে। আমাদেরকে মূলত যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতারা তারা হঠাৎ করে মিছিলের মাঝখানে লাঠি নিয়ে ঢুকে পড়ে। পথের মধ্যে এরকম গ্যাঞ্জাম হয়, আমি পেছনের দিকে ফিরে দেখতে চেষ্টা করি, তারপর দেখি যে আমার সামনে আরেকটা গ্যাঞ্জাম, আমি মাঝখানে পড়ে যাই। শুধু আইন দিয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা যাবে না, দায়িত্ব নিতে হবে পরিবারকে। মানসিকতার পরিবর্তন না হলে সম্ভব নয় সমাজে শুভ পরিবর্তন আনা। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে লং মার্চে নানা শ্রেণী পেশার মানুষ আওয়াজ তুলেছেন নারী নির্যাতন বন্ধের। নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রামে নারী নির্যাতনের বর্বরতার চিত্র কাঁপিয়ে দেয় সারা দেশকে। এই ঘটনার পরপরই বিচারের দাবি নিয়ে সামনে আসে দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু ধর্ষণের ঘটনাগুলো। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের বিধানও আসে খুব দ্রুত। কিন্তু এতেই কি সম্ভব ধর্ষক ও নারী নির্যাতকদের মানসিকতার পরিবর্তন করা? দেশের বিভিন্ন জেলাতে নারী ও শিশু নির্যাতকদের রুখতে বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছে। সবাই মিলে সমাজের এই ব্যাধি দূর করার প্রত্যয়ের কথা বলেছেন বিক্ষোভকারীরা। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু কিশোরদের সংগঠন সহ নানান সংগঠন অংশ নেয় মানববন্ধনে। সবার দাবি একটাই, আইনের সঠিক প্রয়োগ ও সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলা। এদিকে পুলিশ সদস্যরাও শনিবার একযোগে সারা দেশে নারী নির্যাতন বন্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে সংশ্লিষ্ট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে আগে এগিয়ে আসতে হবে। যে কোনো ধরনের অন্যায়ের দায় সমাজের উপরই পড়ে। যারা এই ঘটনাটি ঘটাচ্ছেন তারা নারীদের যে অসম্মান করছেন, আমরা মনে করি তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন, তারা মাদকের সাথে জড়িত, তারা সন্ত্রাস। আমরা ধর্ষণের জন্য মা বোনদেরকে সম্মান শিখতে হবে। আমি তীব্র প্রতিবাদ করছি। যারা সাধারণ মানুষ, আপনারা নারীদেরকে সম্মান করতে শেখেননি, আমি দোষ দেব তাদের পরিবারকে। আপনারা কেন শেখাতে পারছেন না আপনাদের সন্তানকে? নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। নৃশংস যৌন নির্যাতন, আবার তার ভিডিও ছড়িয়ে দিয়ে সমাজকে দূষিত করছে বিকৃত মানসিকতার কিছু মানুষ। জঘন্য এ অপরাধের সাজা তুলনামূলক কম। বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা আইনের দুর্বলতায় পার পেয়ে যায়। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জের এই বাড়িতে কি ধরনের নির্যাতন সইতে হয়েছিল সেই গৃহবধূকে গণমাধ্যমের নৈতিকতার জায়গা থেকে তা প্রকাশ করা সম্ভব নয়।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নৃশংস সেই ভিডিও অনেকেই দেখেছেন। গা শিউরে ওঠা ভিডিওটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগই। তবে আবার এমন ভিডিও কখনো কখনো অপরাধ প্রবণতাকেও উস্কে দেয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মানুষজন যেভাবে নোংরা, অসভ্য, অশ্রাব্য ভাষা ব্যবহার করে নারীর প্রতি, আমার তো মনে হয় এই প্রতিটা ধরে ধরে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কারণ আজকে যে রাস্তায় দাঁড়িয়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি অসম্মানজনক মন্তব্য করছে, একসময় এরা কিন্তু ধর্ষকে পরিণত হয়ে যায় এবং এরকম বহু প্রমাণও আমরা দেখেছি। আইনজীবীরা বলছেন, যৌন নৃশংসতার ভিডিও ভাইরাল করা ক্ষেত্রবিশেষে ধর্ষণের চাইতেও বড় অপরাধ। যদিও দেশের পর্নোগ্রাফি আইনে এই ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা 7 বছর কারাদণ্ড। রেপ যখন হচ্ছে প্লাস সাথে এটা আমার সেকশন 8 অফ দ্য পর্নোগ্রাফি অ্যাক্ট 2012 নিয়ে যাইতেছে, সেটার জন্য সাজা আছে মাত্র 7 বছর। ঠিক এইটাকে যদি এইটার মধ্যে প্রেডিকেটেড অফেন্স হিসেবে রেখে দিত, কারণ কি একজন ব্যক্তি রেপ করার পর তাকে মেরে ফেলা আর যে ব্যক্তি রেপ করার পর তার ছবি সহ ভাইরাল করা বা ভিডিওতে দেওয়া অথবা কোনো মিডিয়াতে প্রকাশ করা কোনো অংশেই কম না। আবার দেশের বাইরে থেকে পর্নোগ্রাফি ছড়ানো হলে বাংলাদেশের আইন খুব একটি কাজে আসে না। সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে জোর দেয়া হলেও ফেসবুক বা ইউটিউবের উপর সরকারের খুব একটা নিয়ন্ত্রণ নেই, যার ফলে যৌন নৃশংসতার ভিডিও সরিয়ে নেবার বহু আগেই তা ভাইরাল হয়। টোটাল 26,000-এর উপরে পর্নো সাইট আমি বন্ধ করছি এবং প্রতিদিনই আমি এরকম সাইট বন্ধ করে এটা কন্টিনিউয়াসলি করতেও থাকবো। কিন্তু বিষয়টা যেটা দাঁড়িয়েছে, এই জায়গাটার ক্ষেত্রে শুধুমাত্র আইন যথেষ্ট নয়। আইন ডেফিনেটলি অপরাধ দমন করার জন্য একটা হাতিয়ার, কিন্তু তার চেয়ে বড় যে হাতিয়ার সেটি হচ্ছে সামাজিক আন্দোলন করা, সাংস্কৃতিক আন্দোলন করা, পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা, শিক্ষা ব্যবস্থার এর প্রভাব করা। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 5,646-এ। সর্বশেষ 11,573 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন 1,209 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,87,295-তে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় আরও 1,560 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,02,298 জন। শনিবার সারা দেশে 110টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়বে ধরে নিয়েই আগাম প্রস্তুতি নেওয়ার গাইডলাইন দিয়েছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গঠিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটি। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কমিউনিটিকে বেশি করে যুক্ত করার তাগিদ তাদের। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। মানুষের এভাবে ছুটে চলা অনেকটাই যেন স্বাভাবিক সময়ের মতো। এখানে স্বাস্থ্যবিধির কোনোই কি বালাই আছে? দেশে কি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেছে কিংবা মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা বেড়েছে? এমন প্রশ্ন ছাপিয়ে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জোর আলোচনা। তবে শীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে, চারিদিকে এমন সতর্কতার যথেষ্ট কারণ দেখছেন বিশেষজ্ঞরা। তাই করণীয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে একটি আগাম নির্দেশনাও দিয়েছেন তারা। আমরা সরকারের কাছে কতগুলি বিষয় তুলে ধরেছি, বিশেষ করে এই যেটা বলা হলো যে এই স্বাস্থ্যবিধি যাতে মানে তার জন্য আরো সক্রিয় কার্যক্রম নেওয়া। বিশেষজ্ঞদের সুপারিশমালার অন্যতম হলো বিদেশ থেকে ফিরে আসাদের স্বাস্থ্য পরীক্ষা করা কিংবা প্রয়োজনে কোয়ারেন্টিনে রাখা, সেই সঙ্গে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। জোরালো কথা বলি, কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটা যদি আমরা করতে পারি, আমাদের প্রতি মহল্লায়, প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে যদি একটা গ্রুপ অফ ভলেন্টিয়ার্স তৈরি করে তারা যদি জনগণকে উদ্বুদ্ধ করে, তাহলে আমার মনে হয় এটা খুব কার্যকরী হবে। যে সভা সমিতি অনুষ্ঠান ইত্যাদি ব্যাপারে শুধু নির্দেশ জারি না, একটু নজরদারিতে রাখা, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে প্রস্তুতিটা বাড়িয়ে দেওয়া। যে সংখ্যা যেহেতু বাড়বে, আমার বেড, আমার অক্সিজেন সাপ্লাই, আমার ওষুধের সাপ্লাই সবকিছু যেন আরো পরিমিত থাকে। করোনা পজিটিভদের দ্রুত আলাদা রাখার পাশাপাশি কোয়ারেন্টিন ও আইসোলেশন ব্যবস্থা জোরদার করা,
হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম, বিশেষ করে অক্সিজেন এবং ভেন্টিলেশন সুবিধা বাড়ানো, সেই সঙ্গে অ্যান্টিজেন টেস্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। আমাদের শীতকালে বিদেশ থেকে যারা আসবে দেশে, তাদের ক্ষেত্রে একটি খুব ইম্পর্টেন্ট আমাদের সাজেশন যে তাদেরকেও কোয়ারেন্টাইনে কিভাবে রাখা যায়। শীত মৌসুমে যদি সংখ্যা বেড়ে যায়, আমরা যদি আগে থাকতে প্রস্তুত থাকি, তাহলে অবশ্যই আমরা এটা মোকাবেলা করব। আগেই যে সামান্যতম হাঁচি কাশি সর্দিকে আগে যেভাবে একটু অবহেলা করতাম, এখন যেন কম অবহেলা করি, কারণ হাঁচি কাশির মধ্য দিয়ে বেশি ছড়াবে। তাহলে এই কটা সরকার যদি ঠিকমতো পালন করেন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। রাজনীতি মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় হলে নির্বাচন হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। একটি মহল মধ্যবর্তী নির্বাচনের মতো মামা বাড়ির আবদারও করছে। আজ আমরা বলতে চাই, জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে। সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। জনগণ চাইলে শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা আবার আসবো, আর না চাইলে সরে দাঁড়াবো। গঠনতন্ত্রের শর্তের বিপরীতে মাঠের পরিস্থিতি, এই দুয়ের মাঝে পড়ে উপকমিটির সদস্য সংখ্যার হিসেব মেলাতে পারছেন না আওয়ামী লীগের বিভাগীয় সম্পাদকরা। আর এ নিয়ে মতপার্থক্য দলের মধ্যে। আরও জানাচ্ছেন মহসিন কবির। আওয়ামী লীগের ১৯টি সম্পাদকীয় বিভাগের দু একটি বাদে প্রায় সবগুলোর উপকমিটির প্রস্তাব জমা পড়েছে কেন্দ্রে। এতদিন সুনির্দিষ্ট সংখ্যা না থাকায় শাহেদের মতো বিতর্কিতরাও সুযোগ নিয়েছে। তাই এবার সদস্য সংখ্যাটা স্পষ্ট ৩৫। আমরা উপকমিটি গঠনের জন্য এবার অত্যন্ত সতর্ক রয়েছি। যে সমস্ত কমিটি জমা পড়েছে এবং এই কমিটির যারা সদস্য প্রস্তাবিত কমিটিতে রয়েছেন, তাদের দেয়া তথ্য আমরা যাচাই বাছাই করে যাচ্ছি। আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা হয়েছে, উপকমিটি একজন চেয়ারম্যান, একজন সম্পাদক, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ এবং নির্দিষ্ট সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হবে। ওই পেশার মানুষ যারা রাষ্ট্র সমাজে ভূমিকা রেখে যাচ্ছে, তারাও থাকবেন। এবং সংসদীয় যে স্থায়ী কমিটিতে যে সমস্ত সংসদ সদস্যগণ রয়েছেন, তাদের মধ্য থেকেও এই কমিটিতে রাখা হবে। একদিকে সদস্য নেয়ার ক্ষেত্রে গঠনতন্ত্রের এমন বাধ্যবাধকতা, অন্যদিকে গত কমিটিতে ভালো পারফরমেন্স করা নেতা কাকে রেখে কাকে নিবেন, এ নিয়ে বিপাকে সম্পাদকরা। যে পরিমাণ ৩৫ জনের কথা বলে, তার থেকে অনেক বেশি পরিমাণ লোক আমার কমিটিতে কাজ করেছে। সেই ক্ষেত্রে যিনি কাজ করেছেন, ওই নেতা যখন আমাকে প্রশ্নমানে জর্জরিত করেন, আমি তো ছাত্র জীবনে অ্যাক্টিভ ছিলাম, আমি এই কমিটিতে ৩টি বছর আপনার সাথে কাজ করেছি, আমার অপরাধ কি? আমরা এরকম বিব্রতকর অবস্থার মধ্যে, বিশেষ করে আমি পড়ি, আমার মতো অনেক সম্পাদকই পড়েন। এখানে অনেকেই কাজ করেছে এবং এরা আমরা অনেককে ওয়েটিংও রেখেছি এবং এটা এখানে অ্যাকোমোডেট করা খুবই কঠিন, এই ডাবল করার পরও কঠিন। দলীয় ফোরামে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বাদে বেশিরভাগ সম্পাদক উপকমিটিতে সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। ৩৫ এটা আমাদের জন্য খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য আমি প্রস্তাব করেছি বা 2টা মিটিংয়ে যে আমাদেরকে ডাবল করে দিতে হবে। সেই ব্যাপারে সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সে ব্যাপারে এ ব্যাপারে দ্বিমত করেন নাই। কেউ কম দিয়েছেন ৩৫-এর, কেউ ৩৫ দিয়েছেন, কেউ ৩৫-এর বেশি দিয়েছেন। সংখ্যা ব্যাপার, আনলিমিটেড হওয়ার কোনো সুযোগ নাই, একটা লিমিট থাকবে। পাশাপাশি যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, দুর্নাম নেই, তারা যাতে আওয়ামী লীগের সাথে কাজ করার সুযোগ পান, আমাদের সাব কমিটিতে কাজ করার সুযোগ পান, সেই আবেদনটি আমরা আমাদের দলের সভানেত্রীর কাছে আমরা রেখেছি। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলছেন, কোনো উপকমিটির সদস্য সংখ্যা বাড়ছে কিনা তা নির্ধারণ করবেন দলীয় প্রধান। সবাইকে এই কমিটিতে রাখা হবে তা কিন্তু নয়, আর দলের সর্বোচ্চ পর্যায় থেকেই এই কমিটির সদস্য সংখ্যা ৩৫ সেটি সুনির্দিষ্ট করা হয়েছে। উপকমিটির সদস্য এবার ৩৫ ঠিক করে দিলেও গত মেয়াদে তা ছিল অনূর্ধ্ব ১০০-তে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। অনেকটা নিরুত্তাপ উপনির্বাচন হলো ঢাকা ৫ আসনে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও ভোটারের উপস্থিতি ছিল কম। আরও জানাচ্ছেন একে আজাদ। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকালটি ছিল উৎসব মুখর। এরপর বেলা যত বাড়ে
ঠিক ততটাই ভাটা পড়ে সেই মুখরতায়। ঢাকা ৫ আসনের উপনির্বাচনকে ঘিরে এখানকার ৫টি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে কমে যায়। কিন্তু পরিবেশ ভালো, দেখলাম নিরাপত্তা আছে, সুন্দরভাবে ভোট দিলাম। এদেশের নাগরিক হিসাবে আমার এটা প্রাপ্য, এই জন্য আমি দিতে আসছি। আমার পছন্দ প্রার্থী যে তাকে ভোট দিলাম, যাকে যোগ্য মনে করেছি। এখন আমার যে ধারণা যদি আসে আমরা যারা ভোট দিতেছি তো হয়তো ভালো করতে পারবো। ডেমরা, সায়দাবাদ, কদমতলী ও ধলপুরের কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতির একই দশা। ধলপুর সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম ৬ ঘন্টায় ভোট পড়েছে মাত্র ১০%। ভোটার উপস্থিতি মোটামুটি সকলের দিকে একটু কম ছিল। নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ ছিল বিএনপি প্রার্থীর। আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা কেন্দ্র থেকে আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে এবং তারা একটা ত্রাস সৃষ্টি করেছে যাতে কোনো ভোটার কেন্দ্রে না আসে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো, আপনারা নিজের সচক্ষে দেখে গেলেন। ইনশাআল্লাহ ভোট হচ্ছে সুষ্ঠুভাবে। বিএনপি কি এজেন্ট দেয়নি নাকি তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল এরকম কোনো অভিযোগের মতো পরিস্থিতি হয়নি। 2 জন প্রার্থীর এজেন্ট এসেছে, ধানের শীষ এবং নৌকা। অন্যদের এজেন্টদেরকে আমরা দেখি নাই। মহিলা কেন্দ্রে 2 দলেরই আছে, ধানের শীষ এবং নৌকার 2 দলেরই প্রায় এজেন্ট উপস্থিত আছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের ঢাকা সফরে সেই ইঙ্গিতে দেখছেন কূটনীতি বিশ্লেষকরা। তারা বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণেই বাংলাদেশকে আলাদা গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল পাকিস্তান। দশকেরও বেশি সময় ধরে সেই জায়গাটা ভারতের। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্যোগেই জড়িত থাকবে ভারত, এমনটাই গেল কবছরে প্রতিষ্ঠিত ধারণা। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানও দিল্লি ঘুরেই ঢাকা এসেছিলেন। কেউ কেউ বলেন যে ওয়াশিংটন ঢাকাকে দেখে দিল্লির চোখে। আমাদের রিলেশনটা কি থ্রু দিল্লি অর থ্রু ঢাকা ওয়াশিংটন? এইটা আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, নট দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না। যদি দিল্লির চেহারা দিয়ে দেখতো তাহলে এখানে আসতো না। এটা আমার মনে হয় কিছুটা পরিষ্কার, কারণ সেভাবে কথাবার্তাও আমেরিকা বলছে। কারণ তারা হয়তো দেখেছে যে বিজেপি সরকার প্রতিবেশী দেশের সাথে কোনো দেশের সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেনি। তো সেই জায়গায় আমি মনে করি যে আমেরিকা স্পষ্টতে বুঝতে পারছে যে দিল্লিকে কেন্দ্র করে যেই সম্পর্ক চিন্তা করেছিল যে প্রতিবেশী দেশের সাথে ভারত একটা ভালো সম্পর্ক রাখবে এবং সেই সম্পর্কের মাধ্যমে আমেরিকা লাভবান হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না। চীনের যথেষ্ট প্রভাব আছে আমাদের দেশে, যদিও আমরা এক ধরনের চীন এবং ভারতের মধ্যে এক ধরনের ব্যালেন্স কিন্তু মেনটেন করে যাচ্ছে আমাদের সরকার, আমাদের দেশ। তারপরেও চীনের তো যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে এবং সেটা বর্ধমান, কারণ অর্থনৈতিক কারণে চীনের ইনভলভমেন্ট অনেক বেশি বাংলাদেশে। সেই হিসাবে চীনের আধিপত্যকে নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশকে সাথে চাইতেই পারে যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যাশা কি হতে পারে সেটা আমি চিন্তা করি। সেটা হলো যে আমরা যেন আরো বেশি চীনের দিকে না যাই। কিন্তু স্টিফেন বিগানও স্পষ্ট বলছেন ভৌগোলিক কারণেই বাংলাদেশকে আলাদা চোখে দেখছে যুক্তরাষ্ট্র। এই ভৌগোলিক গুরুত্ব তো সবসময় ছিল, তাহলে নতুন দৃষ্টির কারণ কি? এই ইম্পর্টেন্সটা আসে অনেকটা উন্নয়নের কাঠামো দেখা, সেই রাষ্ট্র ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, সব মিলে একটা জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স পায়। তো সেই অর্থে গত 1 দশকে আমরা যেটা দেখেছি যে এক ধরনের গ্রোথ বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশ অনেকদিন ধরেই মার্কিন বাজারে জিএসপি বা জিএসপি প্লাস সুবিধা প্রত্যাশা করে আসছে। এবারও সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে বাণিজ্য সুবিধার ক্ষেত্রে নতুন আঙ্গিকে চিন্তা করতে বলেছেন মার্কিন উপমন্ত্রী। সেটাকে বিবেচনায় রাখার পরামর্শ কূটনীতি বিশ্লেষকদের। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো 22টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সংঘর্ষ, আহত 10। ঝিনাইদহে পাট আবাদের সার ভর্তুকিতে অনিয়ম, বঞ্চিত প্রকৃত চাষিরা।
ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। করোনায় আরও 23 জনের মৃত্যু, শীতের জন্য প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগে। 2 উপনির্বাচনে নিরুত্তাপ ভোট, নওগাঁয় বিএনপি প্রার্থীর বর্জনের ঘোষণা। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষে সদর থানার ওসি ও সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আহত এক সাংবাদিককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে আজ বিকেলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন কর্মকর্তারা 52টি অবৈধ স্থাপনা ভাঙতে যান। এ সময় উচ্ছেদকারী কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। বিক্ষোভ থামাতে এক পর্যায়ে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পুলিশ। গত বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধে একদিন সময় চাওয়া হয়েছিল। রাজধানীর ঐতিহ্যবাহী স্থাপনা সিংহভাগ নিদর্শন পুরান ঢাকায়। জরাজীর্ণ আর অপরিকল্পিত পুরান ঢাকাকে হুট করে বদলানো সম্ভব না। দক্ষিণের মেয়র বলছেন, ঐতিহ্য ধরে রেখে শহরের আধুনিকায়ন হবে মহাপরিকল্পনা অনুযায়ী। আর এক্ষেত্রে তাড়াহুড়া করতে চান না তিনি। শফিকুল হকের রিপোর্ট। ঢাকার ইতিহাসের নারীটা এখানেই পোতা। আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, লালকুঠি বিউটি বোর্ডিং কিংবা বাংলাদেশের রাজনীতির আতুরঘর রোজ গার্ডেন। এই নগরের 400 বছরের ইতিহাসে বদলে গেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি সরু গলি কিংবা জীর্ণশীর্ণ বাড়িগুলো। নাগরিক সেবাও নতুন শহরের তুলনায় যোজন যোজন পিছিয়ে এখানে। অনেক এলাকা একটু যত্ন করলে এগুলোকে ধরে রাখা সম্ভব, এবং সেই সব জায়গায় আসলে ট্যুরিজমের জন্য একটা ভীষণ অপার সম্ভাবনার জায়গা। আমরা এটার ভ্যালুটা যদি অনুধাবন করতে পারি তাহলে কিন্তু এটা নিয়ে কাজ করার সুযোগ আসবে। নির্বাচনী ইশতেহারে শহর নিয়ে যে 5টি স্বপ্নের কথা জানিয়েছিলেন দক্ষিণের মেয়র, তার প্রথমটি ছিল ঐতিহ্য ধরে রেখেই নতুন রূপ দিবেন পুরান ঢাকাকে। দায়িত্বের এই 5 মাসে সেই স্বপ্ন কত দূর এগুলো? সবকিছুরই প্রাথমিক ধাপটাই হলো কিন্তু আসলে পরিকল্পনা। 30 বছর দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করছি, তার মাধ্যমে আসলে আমাদের পূর্ণ রূপরেখাটা আমরা পাবো। এর মধ্যে তার কাজ আরম্ভ হয়েছে। আমি আশাবাদী যে আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা একটা পরিষ্কার স্বচ্ছ একটি চিত্র আমরা পাবো, যে যার মাধ্যমে আমরা কাজগুলো করার দিকে এগিয়ে যেতে পারবো। বুড়িগঙ্গার ধার ঘেঁষে গড়ে ওঠা শ্যামবাজার, বাবুবাজার সহ পুরান ঢাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী যানজট। সেই ভোগান্তি কমাতে গোটা সড়ক ব্যবস্থাই ঢেলে সাজানোর পরিকল্পনাও জানালেন মেয়র। স্থাপনাগুলোকে ঘিরে আমরা চলাচল ব্যবস্থাকে ঢেলে সাজাবো, যাতে করে পর্যটকরা এবং আমাদের ঢাকাবাসীও যেন সুন্দরভাবে সেখানে যাতায়াত করে সেগুলো দেখতে পারে, সেগুলো উপভোগ করতে পারে। তা না হলে তো আসলে আমার সেই উপলব্ধিটা জাগ্রত হবে না যে আমাদের যে ঐতিহ্যর বিষয়টা। অতিরিক্ত জনঘনত্বের এই নগরীকে তার ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাজানোর যে কোনো পরিকল্পনা অবশ্যই সাধুবাদ জানানোর প্রয়োজন। শুধু মনে রাখা দরকার, পরিকল্পনা নয়, এর বাস্তবায়নের প্রতিটা স্তরে জনবান্ধবতায় জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। ফেরত আনতে হবে সে ঐতিহ্যের জনব্যবস্থাপনাও। সময়ের প্রয়োজনে পরিবর্তন আসবেই, কিন্তু চাকচিক্যের স্রোতে যেন ঐতিহ্য হারিয়ে না যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। ইউএনওকে লাঞ্ছনার মামলায় গ্রেফতার এড়াতে পালিয়েছেন সদ্য বরখাস্ত হওয়া বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। ছিলেন যুদ্ধাপরাধী নিজামের ঘনিষ্ঠজন। বড় ভাই শামসুল হক টুকু মন্ত্রী হওয়ার পর নিজে হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে পদ হারালেও কমেনি তার দাপট। বাতেনের বিচার চান তারা অপকর্মে ভুক্তভোগীরা। বিজয় রিপোর্ট, ক্যামেরা ছিলেন মিলন মাহমুদ। 12 অক্টোবর উপজেলা পরিষদের মাসিক সভায় নিজের বিধি বহির্ভূত সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন সদ্য বরখাস্ত হওয়া বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। অকথ্য গালাগালের পর মারতে উদ্যত হন ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে। ঘটনার অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। আব্দুল বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। বুধবার রাতে ইউএনওর দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন এলাকা ছেড়ে। পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, তাকে ধরতে এলাকায় অভিযান চলছে। অভিযোগ উঠেছে 1996 ও 2001-এর জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী নিজামীর এজেন্ট ছিলেন আব্দুল বাতেন। 2008-এ বড় ভাই শামসুল হক টুকু এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলে দলের ত্যাগী নেতাদের টপকে বাগিয়ে নেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ। এরপর নিজস্ব বলয় তৈরি করে কায়েম করেন ত্রাসের রাজত্ব। উনি নিজামীকে পিতা হিসেবে গ্রহণ করেছিলেন নিজামী যখন মন্ত্রী ছিলেন। আমার বাড়ি মারতে যাবো, বাতেন লীগকে ঘুষ দিতে হবে, নইলে কাজ হবে না। সেই 1980 সাল থেকে মানে তিলে তিলে ধরে রাখছে, পরিশ্রম করে ধরে রাখছে, তাদের আর এখন আওয়ামী লীগ কোনো অবস্থান উনি রাখেন নাই। এই যে উপজেলায় এসে 17 বছর পর, আর পৌরসভায় তো ডুব পেরিয়ে দেয় নাই। স্থানীয়দের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে নিজের মতো করে পৌরসভা চালাতেন আব্দুল বাতেন। খবরদারি করতেন অন্যান্য সরকারি দপ্তরেও। নদী দখল, অবৈধ বালি উত্তোলন, ভূমি দখল, হাটবাজারের টাকা আত্মসাৎ, এমনকি তৈরি করেছেন অবৈধ নৌবন্দরও। এসব কাজে তাকে বাধা দিলেই হেনস্থা করেন সরকারি কর্মকর্তাদের। অত্যাচারে অতিষ্ঠ দলীয় নেতাকর্মীরাও। দুদকের একাধিক মামলায় জেল খাটার পরেও কমেনি তার দাপট। ওনা কোনো নেতাকর্মীর মূল্যায়ন করে না, অকাট্য ভাষা গালিগালাজ পারে। এই একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাব, দখলদারিত্ব থেকে মুক্ত হবার জন্য আমরা বেড়াবাসী কেন্দ্রের হস্তক্ষেপ চাই। তদন্তে ইউএনও লাঞ্ছিতের ঘটনার প্রমাণ মিলেছে, অপকর্মের বিচার হবে, জানালেন সরকারের এই সিনিয়র সচিব। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা সকলেই আজকে একজোট হয়েছেন, ওই একসাথে এক সুরে কথা বলছেন। তাদের যে বেদনা, তাদের যে ক্ষোভ, তাদের যে মর্যাদা হানি হয়েছে, সেই জায়গায় তারা সোচ্চার হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 14 এপ্রিল দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আব্দুল বাতেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। রিজভি, এটিএন নিউজ, পাবনা। করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর ঢাকার কোনো মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে কথা বলেন পরিষদের নেতৃবৃন্দ। তারা জানান, ঢাকায় রামকৃষ্ণ মিশনে অষ্টমীর দিন কুমারী পূজার নিয়মিত আয়োজন এবছর থাকছে না। যদিও ঢাকার বাইরে কয়েকটি জায়গায় এ পূজা হতে পারে। এছাড়া উৎসবের বিষয়গুলো বাদ রেখে দুর্গাপূজার আয়োজন সীমাবদ্ধ রাখা, রাত 9টার পরে দর্শনার্থীদের জন্য মন্দির বা পূজা মণ্ডপ বন্ধ করা, ভোগের প্রসাদ ছাড়া অন্য কিছু বিতরণ না করার সিদ্ধান্তও জানানো হয়। প্রতিমা তৈরি থেকে পূজার সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মন্দির মণ্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোগের প্রসাদ ব্যতীত মণ্ডপ মন্দির কর্তৃপক্ষ খিচুড়ি বা এ জাতীয় প্রসাদ বিতরণে বিরত থাকবেন। সরকারের স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনেই দুর্গাপূজার আয়োজন ও অংশগ্রহণের জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ঝিনাইদহে পাট চাষে রাসায়নিক সারে ভর্তুকিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামের বাসিন্দা নন এমন চাষি এবং পাট চাষ হয় না এমন এলাকার চাষিদের নামও রয়েছে ভর্তুকির তালিকায়। এরকম উদ্দেশ্য প্রণোদিত তালিকা করে ভর্তুকি আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে। প্রতিনিধি নিজাম জোয়াত্তার বাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের পাট চাষে সার ভর্তুকির তালিকায় নাম রয়েছে 7 জনের।
তালিকা ৭৬ নম্বরে থাকা আমিনুর রহমান ছাড়া বাকি ৬ জনের কেউ এই গ্রামে বাস করে না। নিজেই স্বীকার করলেন পাট চাষ না করলেও তালিকায় নাম রয়েছে তার। আমি সে নামের তালিকায় থাকা সত্ত্বেও কিন্তু আমি ভর্তুকি পাই নাই, অথচ আমার এবছরে পাটও নাই। এভাবে উপজেলার মান্দারবাড়িয়া, মাসবাড়িয়া, কাজীর বেল সহ বিভিন্ন ইউনিয়নের শতকরা প্রায় ৮০% প্রকৃত পাট চাষি পায়নি ভর্তুকি। উন্নত মানের পাট বীজ ও চাষ সম্প্রসারণে উৎপাদন খরচ কমাতে ৬ কেজি ইউরিয়া, টিএসপি ৩ কেজি এবং এমওপি ৩ কেজি হারে চাষিদের ভর্তুকি বা সহায়তা দেয়া হয়। প্রকৃত পাট চাষিদের নাম নেই ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে করা তালিকায়। তালিকায় যাদের দিলাম কই পাট নেই, আসলেই নেই এখানে পাট তালিকায়। তো ওরা তো ভৈরবার লোক, ভৈরবায় কোনো পাটের চাষ নেই। আমরা তো জানতেই পারিনি যে কখন যে এই ভর্তুকিটা এসেছে। সার বাবদ যদি ঘুরতে করে যদি একটু পাতাম তাহলে আমাদের সুবিধা হইতো। অভিযুক্ত চেয়ারম্যানদের বক্তব্য জানতে চাইলে তারা দেখান নানা অজুহাত, দোষ চাপান পাট কর্মকর্তার দিকে। বলেন পাট উন্নয়ন অফিস যে তালিকা দিয়েছে সেভাবেই সার বিতরণ করা হয়েছে। সংগ্রহণ করেন, আমার তালিকা নেন, সে তালিকা নেইনি কে? এই পাট অফিসার বলে যে লিস্ট আমরা পাইছি ওই লিস্টে আমাদের দিতে হবে, এরকম জোর করে বলে। সেই পাট চাষি যে তালিকাটা গিয়েছে সেই তালিকাটা যাওয়ার সময় আমার নলেজে ছিল না যে মোট আমার ইউনিয়নে কজন পাট চাষি লাগবে। পাল্টা বক্তব্য আবার এই কর্মকর্তার। বেশিরভাগ জায়গায় বিতরণ করে দিয়েছি আমি গিয়ে, এখন চেয়ারম্যানরা যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী কাজ করেছি। স্বজনপ্রীতি বা অনিয়মের অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনো ভুয়া পাট চাষির তথ্য দিয়ে থাকে এটি অবশ্যই আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব, তবে এটি নিয়ে কিন্তু কোনো ধরনের অভিযোগ লিখিত কেউ আমাদেরকে দেয়নি এখনো পর্যন্ত। বিষয়টির তদন্ত দাবি করছেন কৃষি সংশ্লিষ্টরা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সরকার আলু ও চালের দাম নির্ধারণ করে দিলেও এখন পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি। কেজি প্রতি এখনও 10 থেকে 15 টাকা বেশি ধরে বিক্রি হচ্ছে এই দুটি পণ্য। আর এই বেশি দামের জন্য পরস্পরকে দুষছেন মিল মালিক, পাইকার ও খুচরা বিক্রেতারা। আমিনুল ইসলামের রিপোর্ট। মোহাম্মদপুরের আজম রোডের এই দোকানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 62 থেকে 65 টাকায়। এখান থেকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের দূরত্ব খুব বেশি নয়, সেখানে এই চালই বিক্রি হচ্ছে কেজি প্রতি 52 থেকে 54 টাকায় পাইকারি। একই চিত্র আলুর দামেও। মোহাম্মদপুরের খুচরা দোকানে যে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি বাজারে তার দর 32 থেকে 35 টাকা। তবে খুচরা দোকানিরা বলছেন 42 টাকা দরেই আলু কিনতে হচ্ছে তাদের। কালকে আনছিলাম 43, 42 আর 43, লালটা 42, সাদাটা 43। একইভাবে চালের খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকাররা যে দামের কথা বলছেন সেই দরে কিনতে পারছেন না তারা। 54 টাকা নিচে দিতে চায় না, তারপরে আমরা রিকোয়েস্ট কইরা 2-4 পয়সা আমি যে লেবার খরচটা এটাও ছাড়তে চাই না। অন্যদিকে পাইকাররা দুষছেন মিলারদের, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আমরা চাই যে সরকার নির্ধারিত দামে আমরা বিক্রি করব, ওই দামটা যদি আমরা পাই। ওরা বলতেছে মিলে মাল নাই বা মাল আসলেও অল্প করে মাল দিচ্ছে। সরকারের কৃষি দপ্তরের কর্মকর্তারা বলছেন অসাধু উপায়ে যারা দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। প্রত্যেক হিমাগারে যে সমস্ত মজুতদারি অসাধু ব্যবসায়ী তারা এখানে ভিতরে আলু রেখে তারা আলুটা বের করছে না, তাদের কিন্তু তালিকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তো এখন হিমাগার থেকে তারা যদি আরও কমাই যদি আনবে তখন দাম আরও কমে যাবে। এখন আমরা এই জন্য হিমাগারের উপরে আরও বেশি এখন চাপ দিব আমরা। তবে আলু ব্যবসায়ীরা জানান দাম বেঁধে দেওয়ায় গুদামে আর আলু আসছে না, ফলে নতুন আলু ওঠার আগে আবারও ঘাটতির আশঙ্কা তাদের। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। বেটার প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। শরতের অসময়ের বৃষ্টিতে ফসল পৌঁছে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজবাড়ীর ফুলকপি চাষিরা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি, গোয়ালন্দ ও সদর উপজেলা ফুলকপি চাষের জন্য বিখ্যাত। বেশি লাভজনক হওয়ায় অনেক কৃষকই আগাম জাতের ফুলকপি আবাদ করে থাকেন। তবে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে পচে গেছে কপির ফুল।
অনেক কৃষক পচে যাওয়া কপি কেটে নতুন করে চারা রোপণ করেছেন, তবে নতুন লাগানো কপিতেও পচন দেখা দিয়েছে, ফলে লোকসানের মুখে পড়েছেন অনেক চাষি। আবারও সময় হলো 22টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে: নিউজিল্যান্ডে জিতেছে জেসিন্ডা আর্ডানের লেবার পার্টি। পৃথক ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল ও বার্সা। আবার আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের লেবার পার্টি। এখন পর্যন্ত 3/4 ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যেই পরাজয় মেনে নিয়েছেন জেসিন্দার প্রধান প্রতিদ্বন্দ্বী জুডিথ কলিন্স। নির্বাচনের পর টেলিফোনে জেসিন্ডা আর্ডানকে অভিনন্দন জানিয়েছেন জুডিথ। গত সেপ্টেম্বরে নির্বাচন হবার কথা থাকলেও করোনা মহামারীর কারণে 1 মাস পিছিয়ে যায় নির্বাচন। পরে গত 3রা অক্টোবর আগাম ভোট দেন 10 লাখের বেশি ভোটার। সফলভাবে করোনা পরিস্থিতি সামাল দেয়ায় জনমত জরিপেও এগিয়েছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা, তবে তার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবার বিষয়ে সংশয় ছিল। খেলার খবর। বিরতি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে লা লিগা। আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 10:30টায় রিয়ালের প্রতিপক্ষ কাদিজ। অন্য ম্যাচে রাত 1টায় বার্সা খেলবে গেতাফের বিপক্ষে। কাদিজের বিপক্ষে লিগের শেষ 12টি হোম ম্যাচে অপরাজিত রিয়াল মাদ্রিদ। প্রতি ম্যাচে তাদের জালে গড়ে 3টি করে গোলও করেছে তারা। আজ সেই সান্তিয়াগো বার্নাব্যুতেই কাদিজকে আতিথ্য দেবে জিদানের দল। লিগে 14 বছর পর দেখা হচ্ছে রিয়াল ও কাদিজের। এ ম্যাচে রিয়াল হেরে গেলে এবং গেতাফের বিপক্ষে নিজেরা জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। প্রথম 2 ম্যাচ জিতে রোনাল্ড কোম্যানের অধীনে মৌসুমটা দারুণ শুরু করলেও শেষ ম্যাচে ড্র করেছে কাতালানরা। তবে গেটাফের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে লিওনেল মেসিরা। গত 9 বছরে গেতাফে কখনো বার্সাকে হারাতে পারেনি। শেষ করব 6টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। করোনায় আরও 23 জনের মৃত্যু, শীতের জন্য প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগে। 2 উপনির্বাচনে নিরুত্তাপ ভোট, নওগাঁয় বিএনপি প্রার্থীর বর্জনের ঘোষণা। বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সংঘর্ষ, আহত 10। ঝিনাইদহে পাট আবাদে সার ভর্তুকিতে অনিয়ম, বঞ্চিত প্রকৃত চাষিরা। নিউজিল্যান্ডে জিতেছে জেসিন্ডা আর্ডানের লেবার পার্টি। পৃথক ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল ও বার্সা। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।